ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সাউন্ড। আজকে এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন, মানে আমার গেস্ট হিসেবে। সেই মানুষটির সঙ্গে আমার আলাপ মাত্র এক যুগ। সেই এক যুগের সম্পর্ক কিন্তু একদম অটুট রয়েছে। আর খুব একটা বিপদের মুহূর্তে এই মানুষটির সঙ্গে আমার পরিচয়, এবং বিপদের সময় তিনি কিন্তু আমার হাতটা খুব শক্তভাবে ধরেছিলেন। তার জন্যে এখনো পর্যন্ত তিনি আমার খুব কাছেরই মানুষ। চলো তোমাদের সাথে তার আলাপ করিয়ে দিই। একদম ভিন্ন প্রফেশনের একজন মানুষ। প্রফেশনটা আস্তে আস্তে বলবো তোমাদের। ঋতুপর্ণা শিব সরকার। নমস্কার। আচ্ছা, ঋতুপর্ণার সঙ্গে তোমাদের আলাপ করালাম। ঋতুপর্ণার মুখে শুনে নি যে ওনার প্রফেশনটা কি। আচ্ছা, প্রফেশন যখন প্রথমেই চলে এলো, হ্যাঁ, প্রফেশন হচ্ছে আমি একজন আইনজীবী, এবং আমার এই প্রফেশনে আমার আসা প্রায় 15 বছর আমি এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। এবং নর্মাল আমি LLB অনার্স, এবং এই প্রফেশনে প্রথম থেকে আমি আইনজীবী হিসাবেই কাজ করছি। আচ্ছা, তো প্রফেশনের গল্পটা শুনবো। আর হ্যাঁ, তার আগে একটুখানি মানে ছোটবেলাকার একটু গল্প শুনবো আর কি। কোথায় পড়াশোনা? ছোটবেলা কলকাতাতে না, কিন্তু আমার জন্ম হচ্ছে আসামে। আচ্ছা আচ্ছা, শুধু আমার আসামে জন্ম, কিন্তু আফটার বার্থ আমি চলে আসি কলকাতাতে। এবং প্রথমে আমাদের রেন্টেড হাউস ছিল, এবং তখন আমি হোলি চাইল্ডের স্টুডেন্ট। একদম কিন্ডার গার্ডেন হচ্ছে মুকুলবিথি বলে একটা কিন্ডার গার্ডেন ছিল, এবং এখনো সেই স্কুলটি আছে। এবং আমি পারলে এখনো যাই কাকুরগাছির মোড়ে। এবং তারপরে হোলি চাইল্ড স্কুল এন্টালিতে, ওখানে আমার ক্লাস 10 আমি পাস আউট করি। 11-12 ইসি বলে একটা স্কুল, ইসি ব্লকে লবণরথ বিদ্যাপীঠ ফর গার্লস, নাম শুনেছি। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমার 11-12 হয়। এবং তারপর আমি এই প্রফেশনে আসি। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি হাজরা ক্যাম্পাস থেকে আমি পাস আউট। আচ্ছা আচ্ছা, হাজরা ল কলেজ। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মানে হাজরা ল কলেজ বলা হয় না ঠিকই, কিন্তু পুরো যদি নাম বলি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট হাজরা ক্যাম্পাস, এটা হচ্ছে পুরোটা এরকম বলা, কিন্তু কথ্য ভাষায় আমরা চলে আসি হচ্ছে হাজরা ল কলেজ। মানে আমরা ওইভাবে আমরা চলি। হচ্ছে এটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট হাজরা ক্যাম্পাস, খুব সহজ ভাবে বলতে গেলে। তো সেখান থেকে আমার পাস আউট, এবং তারপরে হচ্ছে আমার প্রফেশনে আসা। যদিও একদম শুরুতেই এই প্রফেশনে যখন আমি এসেছিলাম আইনজীবী হিসাবেই আমি কাজটা করব বোধহয় আমি ভাবিনি। কারণ আমার জেঠু হচ্ছে জাস্টিস নারায়ণ চন্দ্র শীল, তো তিনি আমাকে এই প্রফেশনে নিয়ে আসার মেন কারণটাই ছিল হচ্ছে যে যেহেতু উনি জাস্টিস এই প্রফেশনে রয়েছে, যে দেয়ার শুড বি সামওয়ান যে ওনার লিগাসিটাকে ধরে রাখতে পারে। তো কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি, তখন মনে হয়েছিল আনফরচুনেটলি, কিন্তু এখন আমি বলবো ফরচুনেটলি, আমার সেখানে কোনোভাবে ক্র্যাক হয়নি। ইন্টারভিউতে আমি কোয়ালিফাই করতে পারিনি। তো ন্যাচারালি ভাবে তখন আমি এই প্রফেশনটাতে আমি আইনজীবী হিসাবে শুরু করি, এবং এখনো করে চলেছি। না, আমার একটা প্রশ্ন এখানে, মানে এটা প্রশ্ন নয়, একটা ভাবনা আর কি। মানে আমরা সাধারণত হয় না যে পড়াশোনা করছে, সাধারণত সায়েন্স নিল, না হলে আর্টস নিয়ে অথবা ইংলিশ নিয়ে, এরকম একটা আমাদের মধ্যবিত্ত বাড়িতে এরকমই সাধারণত ভাবনা চিন্তা থাকে। তো হঠাৎ করে লটা বেছে নেওয়া, এইটার একটা লটা বেছে নেওয়ার বেসিক কারণ ছিল হচ্ছে আমার জেঠু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল কিন্তু প্রথমত লকে যে বিশাল প্রফেশন হিসাবে আমি প্রথমে দেখছি তা না। হ্যাঁ, জেঠুর যে প্রফেশনটা আমি দেখেছি সেটা খুব আমার কাছে একটা অ্যারিস্টোক্রেসি ছিল, তার মধ্যে একটা সফিস্টিকেসি ছিল, সেভাবে দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে ল নিয়ে পড়াশোনা করবো আমি কিন্তু ভাবিনি। ল নিয়ে পড়াশোনাটা করার ব্যাপারটা হয়েছিল, যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমি ক্যাজুয়ালি দিয়েছিলাম এন্ট্রান্সটা, এবং জয়েন্টও দিয়েছিলাম, সায়েন্সের স্টুডেন্ট জয়েন্টও দিয়েছিলাম। তো জয়েন্টের র্যাঙ্কিংটা আশানুরূপ কোনোভাবেই ছিল না।
যদিও পারলে হয়তো পড়তাম, কিন্তু সে তুলনায় আমার প্রফেশন, আমার লয়ের র্যাঙ্কিংটা খুব ভালো ছিল। ওইদিকে টানটা বোধহয় বেশি ছিল, টানটা ছিল কিন্তু ওই দিকে বেশি। তো দেন আই হ্যাড স্টার্টেড হিয়ার। তারপরে ধীরে ধীরে কিন্তু হ্যাঁ শুরুটা করেছিলাম যদিও ওইভাবে, কিন্তু সাবজেক্ট গুলোকে ভালো লাগতে আরম্ভ করলো, ভালোবাসতে শুরু করলাম, জিনিসটাকে ভালো লাগলো, অনেক মুড কোড এগুলো দেখে জিনিসটাকে ধীরে 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 ভালোবাসাটা গ্রো করলো। কারণ আমার মনে প্রফেশনটাকে যদি না ভালোবাসতে পারি তাহলে সেই জায়গাটাতে আলটিমেটলি সেখানে সেই স্যাটিসফ্যাকশনটা আসে না। তো ওই ধীরে 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 তারপরে আমার এইখানটাতে ল প্রফেশনটাতে চুজ করে নেওয়া। আর আমি যতটা জানি আর কি মানে আপনার সম্পর্কে, যে ক্রিমিনাল লটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, ক্রিমিনাল লটা আমার যেটা মেইনলি যেটা আমার ফিল সেটা হচ্ছে ক্রিমিনাল এবং ম্যাট্রিমোনিয়াল। হ্যাঁ, এই দুটোকে নিয়ে আমার হচ্ছে ব্যাপার। এবার এবং দুটোই আমার কাছে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে সেটা কেন, মানে সেটা হচ্ছে আমরা যখন এভিডেন্স করছি, এভিডেন্সটা মানে হচ্ছে আমরা এখন ট্রায়াল করি আর কি। তো অনেক কিছু মনে হয় সেই যেমন একজন ডিটেকটিভ যেভাবে অনেক সত্য আনআর্থ করে, আমাদের মনে হয় আমাদের প্রফেশনটা টু সাম এক্সটেন্ট ওইখানে, কারণ আমরাও সেটাকে আনআর্থই করি এবং দেখে দেখে এখান থেকে দেখছি এই যে ডিসিশনগুলো পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্নালে, আমাদের বিভিন্ন জার্নাল দেখতে হয়, সেখানে বিভিন্ন ডিসিশন বেরোচ্ছে, আমার কেসের সাথে এই কেসটা কিরকম ভাবে মিল আছে। তো এই ক্রিমিনাল কেসগুলোতে কিভাবে ট্রায়ালগুলো হচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে কিরকম ভাবে ট্রুথগুলোকে বার করেছে বা কিভাবে ট্রুথগুলোকে বাইপাস করে গেছে, তো এই জায়গাটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল রাদার দ্যান সিভিল কেসগুলো। যদিও ম্যাট্রিমোনিয়ালটা এখানে একটু বলা ভালো যে ম্যাট্রিমোনিয়াল সাইডটা কিন্তু টোটালি আমরা সিভিল স্যুট হিসাবেই ধরে থাকি, কিন্তু এটা একটা আলাদা স্পেশালাইজ হিসাবে ধরা হয়ে থাকে। কিন্তু যদিও যারা আইনজীবী তারা হয়তো বলবেন যে ক্রিমিনালের সাথে তো ম্যাট্রিমোনিয়াল, উনি বললেন যে ম্যাট্রিমোনিয়ালটা তো সিভিল, হ্যাঁ ওটা অতি অবশ্যই সিভিল প্রসিডিওরই ফলো করে, কিন্তু তবু এটা একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো ব্যাপারটা এটাও খুব ইন্টারেস্টিং আর কি, সেইটাও দেখতে গেলে। হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং, একটা একটু স্পেশালাইজড। একটা নরমাল লাইফে কখন কোন টার্মোয়াল চলে আসে এবং সেই টার্মোয়ালটা কখন থার্ড পার্টি আমাদের কাছে চলে আসছে, তো এই জায়গাগুলোর যে প্রসেসগুলো হতে 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 আসে, তো এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব অ্যাট্রাকটিভ বলে মনে হয়েছে রাদার দ্যান আদার সাইডস অফ দ্য ল। সেগুলো নিশ্চয়ই যারা করছেন খুবই ইন্টারেস্টিং, যারা নিশ্চয়ই করছেন, কিন্তু আমার এই দুটো ফিল্ডে বেশি ভালো লেগেছিল বলে। আমি যখন কোর্টে আপনাকে দেখেছি এবার একদম দাপিয়ে বেড়াতে দেখেছি আমি আর কি, সেটা মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে আর কি। তো আমার এই কথা প্রসঙ্গে মানে যেগুলো মনে হচ্ছে সেটা হচ্ছে যে ক্রিমিনাল কেস বা এই ম্যাট্রিমোনিয়াল ম্যাটারগুলো ঘাটতে ঘাটতে মনেও তো একটা এফেক্ট হয় কি, সেরকম কিছু হয় 100 বার। যেমন আমি ম্যাট্রিমোনিয়াল কেসগুলো অনেক সময় করতে করতে নিজের লাইফের সাথেও মিল পাওয়া যায় এবং সেটা যে মানসিকভাবে অশান্তি তৈরি করে না সেটা বলবো না, এবং সেটা যে পার্সোনাল লাইফে যে কখনোই এফেক্ট ফেলেনি সেটা বলবো না। অনেক লাইফের সাথে, অনেক ডিসপিউটের সাথে মনে হয়েছে আরে এটা তো এটা আমি খুব নিজের ক্লোজ থেকে দেখছি। তো এই জিনিসগুলো হয়, বাট প্রফেশনের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায় দুটোকে মিক্সড আপ করলে কখনোই কিন্তু কোনোটাই হবে না, কোনোটাই সাকসেস পাওয়া যাবে না। তো ওই রকম ভাবে দুটোকে ব্যালেন্স করেই চলতে হয়। আমি যেহেতু আমার বাবাও জাজ ছিলেন এবং অনেক লয়ার, আমি নিজেও পড়াশোনা করেছি, কেন জানি না আমার যেটা আপনাকে মনে হয় লয়ার হিসেবে কিন্তু আপনি বোধহয় একটু ইমোশনাল, সেটা কি সত্যি? ইমোশনালটা লিটল বিট বটেই। ওই যে বললাম যে কখনো কখনো কিছু ঘটনা নিজের পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে ফেলি, তো যখন যেটা নিজের পার্সোনাল লাইফের সাথে মিশিয়ে নি তখন মনে হয় থাকে এটা আমার লাইফে ঘটলে আমি কি করতাম। তো এতে আরেকটা জিনিস হয়, হয়তো অন্যরা আমার সাথে দ্বিমত হবে, ইমোশনাল বলে বোধ হয় ক্লায়েন্টের একটু বেশি কাছে যেতে পারি, তো তার মনের কথাটাকেও তো জানতে হবে। আমার কাছে তার মনের কথা যদি আমি না জানি তাহলে তার মনটাকে প্রলেপ দেবো কি করে? সে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বলে সে আমার কাছে এসছে। তো এটা যদি সবসময় প্রফেশনালি ডিল করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় পুরোটা মনের
কাছে পৌঁছাতে পারবো, মনের কাছে মানে পৌঁছানোর জন্য এই আমার মনে হয় হয়তো একটু ইমোশনটা রাখলে বা মানে যে আসছে আমার কাছে তার কাছে বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়, যে অ্যাটলিস্ট সে তো ব্যাপারটা বুঝতে পারছে বা কানেক্ট করতে পারছে। মানে আমার মনে হয় যার জন্যই ঋতুপর্ণা আমার মনের কাছের মানুষ, কারণ হচ্ছে ও ভীষণ ইমোশনাল, আমি যতদূর ওকে চিনেছি এবং সেটা ও স্বীকারও করলো আর কি। তো ইমোশনাল হলে কি বন্ডিংটা থাকে আর কি, সেটা মনে হয় আমার আর কি। তো আরো একটু ছোট ছোট জিনিস, মানে নিশ্চয়ই এতদিন এই প্রফেশনে থাকার জন্য নিশ্চয়ই গুড এক্সপিরিয়েন্সও আছে, ব্যাড এক্সপিরিয়েন্সও আছে। আগে একটু কিছু যদি ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের সাথে একটু শেয়ার করেন। ব্যাড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা একটা নর্মাল এখন একটা ফেস করেছি, সেটা হচ্ছে এটা সত্যি কখনো কখনো সমস্যায় পড়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে পার্টিকুলার কোনো যদি কেস নিয়ে তো যদি হয়, এই খোরপোশের মামলাগুলো, খোরপোশের মামলাতে এটা একটা জিনিস ধরে নেওয়া হয়ে থাকে, যখন আমরা ছেলেদের জন্য দাঁড়াবো বা হাজবেন্ডের জন্য দাঁড়াবো তখন আমাদের কিছু আর করার থাকে না। এটা লিটারেলি আমাদের হ্যান্ড আর টাইট তখন হয়ে যায় যখন আমরা কোনোভাবেই ওয়াইফের কোনো ইনকাম প্রুভ করতে পারি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওয়াইফের যখন ইনকামটা প্রুভ করতে পারছি না, তখন সমস্ত কিছু জানার পরেও যে সে ভলেন্টারিলি চলে যাচ্ছে বা চলে যাচ্ছে না, সেটা করেও আমরা কিন্তু আলটিমেটলি আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে হাজবেন্ডদের সেক্ষেত্রে অ্যালিমনি দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে। তার কারণ হচ্ছে যে সত্যি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্পেশালি যারা বিজনেস ওরিয়েন্টেড, যারা স্যালারি পার্সন নয়, তাদের ক্ষেত্রে ইনকামটা প্রুফ করাটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তারা যদি তাদের আইটিআর সাবমিট করেও থাকে, সবসময় কোর্ট সেটাকে কনসিডার করে না, কারণ কোর্ট তার ডিসক্রিশনের পাওয়ার ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যে শো করা হচ্ছে, ডকুমেন্টারি প্রুফ দেখানো হচ্ছে, সেই ডকুমেন্টারি প্রুফটাকে ছাপিয়েও কখনো কখনো তাকে খোরপোশ দিতে হচ্ছে বা অ্যালিমনি দিতে হচ্ছে। তো সেটা খুব ট্রাবলসাম। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে কেসটাকে মেনটেন্যান্সটা দিতে হবে ফ্রম দ্য ডেট অফ ফাইলিং। তো একটু ডেট অফ ফাইলিং ব্যাপারে একটু বুঝিয়ে নিই। যেদিনকে একজন এক কেসটা ফাইল করলো, ফাইল করার পরে ধরুন বিবিধ কারণে কোনো না কোনো ভাবে দেখা গেল অর্ডারটা পাস হলো 2 বছর বাদে। আচ্ছা, কিন্তু যখন এই 2 বছর বাদে অর্ডারটা পাস হচ্ছে, তখন দেওয়া হচ্ছে যে ফ্রম দ্য ডেট অফ ফাইলিং তাকে দিতে হবে, মানে সেই 2 বছরের। এক্স্যাক্টলি। কিন্তু এই 2 বছরে সব সময় যে হাজবেন্ডদের জন্যই ডেটটা হয়েছে তা নয়, কখনো কখনো দেখা যাচ্ছে আদার সাইডের জন্য হয়েছে, কখনো কখনো কোর্টের কিছু প্রবলেম হতে পারে, কখনো কখনো জাজের অ্যাবসেন্ট হতে পারে, বাট এই গোটা সাফারটা কিন্তু করতে হচ্ছে হাজবেন্ডকে। এইবার এটা যত মিনিমাম অ্যামাউন্টই হোক কি না হোক, এটা যখন আলটিমেটলি যখন দিতে হচ্ছে, যদি আমি ধরে নিই এটা মিনিমাম অ্যামাউন্ট 3000, এই 3000 মানেও তো আমাকে তো দেখাতে হচ্ছে যে আপনার 36-72,000 ইনস্ট্যান্টলি তাকে ডিউ হয়ে গেছে এবং তার সাথে কারেন্ট রয়েছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয়ে যাচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স, আমি পিছিয়ে যাচ্ছি এই জায়গাগুলো থেকে, আমি কোনোভাবে রিকভারি করাতে পারছি না। হ্যাঁ, অতি অবশ্যই রয়েছে যে এগুলো থেকে আমাদের যদি করার জন্য আমাদের আপার ফোরাম থাকে, আমরা আপার ফোরামে যেতে পারি, কিন্তু সব ক্ষেত্রে যে আপার ফোরামে গিয়ে জায়গাটাতে যে খুব বেশি রিলিফ পাওয়া যায় ব্যাপারটা তা নয়। সব সব ক্ষেত্রে হয় না বলবো না, কিন্তু মেজরিটি ক্ষেত্রে একই থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম কি হতে পারে যে অ্যামাউন্ট যেটা ডিউ হচ্ছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে কয়েকটা ইনস্টলমেন্টে করে দেওয়া হচ্ছে। আচ্ছা, কিন্তু হোয়াট এভার মেবি, এই যে 2 বছরের সব ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা ঠিক আছে। ঠিক আছে কেন? কখনো কখনো দেখা যায় যে হাজবেন্ডরা খুব অহেতুক কারণে টাইম নিয়ে যাচ্ছে, তো দেয়ার ইজ দ্য আননেসেসারি ডিলে অন দ্য সাইড অফ দ্য হাজবেন্ড। তো যেখানে আননেসেসারি ডিলেটা হচ্ছে না, যেখানে সার্কামস্টেন্সেসটাই তৈরি করছে ওরকম ভাবে, হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। কেননা হাজবেন্ড হওয়ার জন্য তার এখনো সেখানে লটা তাই হয়ে রয়েছে যে তাকে হি ইজ বাউন্ড টু মেইনটেইন হিজ ওয়াইফ।
এবার যদি যে ক্ষেত্রে ওয়াইফরা চাকরি করছে সেক্ষেত্রে দুজনের কোয়ান্টাম দেখা হয় এবং কোয়ান্টামটা দেখে তারপর পড়া। তো এই ধরনের কেসগুলোতে আমার এক্সপেরিয়েন্সটা আমি ব্যাড বলবো। কিন্তু আবার কোনো ক্ষেত্রে হাজব্যান্ডের ক্ষেত্রেও কেস করে আমি সেক্ষেত্রেও আবার গুড এক্সপেরিয়েন্স হয়েছে। যেমন একবার একটি কেসে হয়েছিল যে সেখানে ডিনায়াল ছিল, যে প্যাটার্নিটি ডিনাই করেছিল। তো সেক্ষেত্রে একটা ডিএনএ টেস্ট হয়েছিল এবং সেটা এই প্যাটার্নিটি ডিনায়ালটা আমাদের একটু বলুন, মানে প্যাটার্নিটি ডিনার। আচ্ছা, প্যাটার্নিটি ডিনারটা হয়েছিল সেক্ষেত্রে এরকমই একটি কেস হয়েছিল। তার ওয়াইফ তার মেয়ে এবং ছেলের জন্য অ্যালিমনি ক্লেম করেছে, মেইনটেনেন্স ক্লেম করেছে। ইটস ভেরি নর্মাল কেস। তো ভদ্রলোক প্রথম থেকে আমাকে বলে এসেছিল যে উনি কিন্তু ছেলেটা আমার নয়, আচ্ছা মেয়েটি আমার, আমি মেয়েকে দেব, কোনো অসুবিধা নেই, এবং যদি ছেলেটি আমার এটা কোনোভাবে প্রমাণ হয়ে থাকে আমাকে কোর্ট যা বলবে আমি তাই করব। আচ্ছা বললাম আচ্ছা, ভালো কথা। প্যাটার্নিটি টেস্ট, এবার প্যাটার্নিটি টেস্ট আমরা কিভাবে করব? আমরা প্রথমেই কোর্টকে বললাম আমরা বাচ্চাকে মানছি না, বাচ্চা ছোট, 1-1.5 বছরের বাচ্চা। তো কি করা হবে? আমরা তখন বললাম যে আমাদের ডিএনএ টেস্টের জন্য আমাদেরকে পারমিশন দেওয়া। ইনিশিয়ালি কোর্ট এটাকে কোনোভাবে অ্যালাউ করছিল না। তো তারপরে হিয়ারিং করে, যেহেতু আদার সাইড এখানে প্রচন্ডভাবে অবজেকশন করেছিল এত ছোট বাচ্চার ক্ষেত্রে, জিনিসটা অ্যালাউ হলো। এবং সেক্ষেত্রে হায়দ্রাবাদ থেকে এসেছিল, হায়দ্রাবাদের ওখান থেকে এসে ওনারা এখানে এনআরএস হসপিটালের সাথে যোগাযোগ করে প্রিন্সিপাল জাজের ঘরে টেস্টটা হয়েছিল। বিশাল বড় প্রসেস, তো বিশাল বড় প্রসেস। এবং এটা মোস্ট প্রবাবলি বোধহয় 2014-15 এর কথা বলছি আমি, এবং ঘটনাটি বেরিয়েছিল, সালটা ভুল হতে পারে, ঘটনাটি পেপারেও বেরিয়েছিল। তো সেক্ষেত্রে তখন প্যাটার্নিটি টেস্টে, এবং প্যাটার্নিটি টেস্ট বলতে কিছুই নয়, ব্লাড নেওয়া হয়েছিল। এবং ব্লাড টেস্ট কার কার হলো? আমার ক্লায়েন্টের হলো, তার ওয়াইফের হলো, আর ওই ছোট বাচ্চাটির হলো। এবং আমার মনেও আছে তারা যখন ডাক্তাররা যখন ভেতরে ছিলেন, প্রিন্সিপাল জাজ নিজে তাদেরকে একটা ওনাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিল। তাদেরকে কোল্ড ড্রিঙ্কস হয়েছিল। আমি অনবরত মনিটরিং করছিলাম জিনিসটা, মানে ঠিক আছে কিনা। মানে এই ক্ষেত্রে আপনি মানে ওয়াইফ, আমি হাজবেন্ডের জন্য ছিলাম। এবং সেক্ষেত্রে আলটিমেটলি সেই রিপোর্ট আসলো, এবং রিপোর্টে দেখা গেল যে আমার মক্কেল যা বলছিল তাই ঠিক। এবং তারপর থেকে মানে তার ছেলে নয়, না, সত্যি তার ছেলে ছিল না। এবং সেই জন্য সে এত বেশি কনফিডেন্স ছিল। কিন্তু তারপরেও সে বলেছিল যদি টেস্টে যদি হয়ে থাকে, প্রমাণ হয়ে থাকে বাচ্চাটি আমার, আমি এতটুকু কিছু, আমি এখানে কোনো কোশ্চেন করব না, আমাকে কোর্ট যা অর্ডার দিলে এটা বিশাল একটা জয়, বিশাল বড়, এটা আমার কাছে একটা জয় ছিল। এবং তারপর থেকে কিন্তু তার ওয়াইফ আর কোনোদিনও টার্ন আপ করেনি। তো এইটা যত আমি ছেলেদের তরফ থেকে ছিলাম, এটাতে একটা জয় ছিল। আরেকটি কেসের ক্ষেত্রে এরকম জয়, যেটা ডিফারেন্টলি, আমি ডোমেস্টিক ভায়োলেন্স কেস, যেটা 2005 সালে এনাক্টেড হয়, এবং আসার পর থেকে এই কেসটি প্রচন্ড পপুলারিটি পায়। কেন পপুলারিটি পায়? তার কারণ হচ্ছে একটা অনেক কিছু কভার করছে, অনেক কিছু কভার বলছে। কিরকম ব্যাপারটা? ফার্স্ট হচ্ছে মেনটেনেন্স, যার জন্য আগে আমাদের আলাদাভাবে কেস করতে হতো। আচ্ছা, যেটা বধূ নির্যাতন 498-এ, যদিও এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আইপিসি এগুলো সব, এখন বিএনএসএস এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি প্রিভিয়াস ইয়েতেই বলছি, এগুলোকে সব কভার করে হচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্স কেস। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স কেসে কি হচ্ছে, আরেকটা জিনিস বলছে, কাস্টাডি কেউ যদি চায় বাচ্চার, সে সেটা কভার পেতে পারে। অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, যেটা কোথাও দেয় না, সেটা দিতে পারে। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে সব থেকে যেটা নতুনত্ব জিনিস ছিল, সেটা হচ্ছে যদি দুটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা যদি তারা লিভ ইন রিলেশনশিপে থাকে, লিভ ইন রিলেশনশিপে থাকলে সেক্ষেত্রে তার ফিমেল পার্টনার তার কাছ থেকে আচ্ছা রিলিফ ক্লেম করতে পারে। প্রথম থেকে এইটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের প্রথম থেকে চলে। এবার এই লিভ ইন রিলেশনশিপটা একটুখানি বলে দিই। লিভ ইন রিলেশনশিপ মানে সুপ্রিম কোর্টের ভাষায় লিভ ইন রিলেশনশিপটা হচ্ছে দুজনে এমন ভাবে রয়েছে যাদেরকে মনে হবে তারা হাজবেন্ড ওয়াইফের মতো করে থাকছে। মানে আমি একদিন এই ফ্ল্যাটে এর সাথে 2 দিন থাকলাম, আরেকজনের সাথে 3 দিন থাকলাম, ব্যাপারটা না। আমি দীর্ঘদিন তার সাথে রয়েছি অ্যাজ আ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মতো করে, সেক্ষেত্রে তার ফিমেল পার্টনার ক্লেম করতে পারে। তো এই কেসটিতে
মহিলা ছিলেন, আমি সেখানে হাজবেন্ডের মানে আমি ইয়েটা ছিলাম, মানে পুরুষ আমার ইয়ে ছিল, ক্লায়েন্ট ছিল, হচ্ছে মেল ক্লায়েন্ট ছিল। তো তিনি যে ক্লেম করেছেন, তিনি বলেছেন তার অ্যালেজ ছিল হচ্ছে তার ওয়াইফ হিসাবে ক্লেম করেছেন। তো যিনি করেছিলেন সে ছিল হচ্ছে তার এক্স ওয়াইফের আয়া, ঠিক আছে, এবং সে তার দেখাশোনা করতো এবং তার দাবি হচ্ছে যে তার ইন দ্য মিডিয়াম তাদের মধ্যে একটা রিলেশনশিপ গ্রো আপ করেছিল এবং তারপরে ওনাদের বিয়ে হয় এবং সেই হিসাবে তার সে কেস করে এবং সমস্ত কিছু হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে মহিলাটি বিয়ের কোনো প্রমাণ দিতে পারে, আচ্ছা, যে তাদের মধ্যে বিয়ে হয়েছে এবং বিয়েটাকেই চ্যালেঞ্জ করা হয়েছিল যে কোনোভাবেই বিয়েটাকে আমরা মানছি না। এবং যেহেতু বিয়েটাকে চ্যালেঞ্জ করতে পারেনি এবং সে যেহেতু প্রথম থেকে তাকে ওয়াইফ হিসাবেই বলে রেখেছে যে আমি তার ওয়াইফ, বিয়েটাকে যেহেতু প্রমাণ করতে পারেনি, তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে যেখানে মোটামুটি মহিলাদের তরফ থেকে থাকলে 99% লোকেরা ভাবে যে তার ফেভারেই থাকে, সেটা কিন্তু তার এগেইনস্ট অর্ডারটা হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে হাজবেন্ডরাও যে রিলিফ পায় না তা নয়, সেরকম যদি তথ্য বা ডকুমেন্ট যদি কোর্টের সামনে দেওয়া হয়ে থাকে এবং কোর্ট অতি অবশ্যই সেগুলোকে যদি কনসিডার ঠিকঠাক করে তাহলে কিন্তু বোথ সাইডে হয়। কারণ আমরা কোর্টের কাছে আমরা তখনই কোর্টকে যখন দিচ্ছি তাদের উপর তো আমরা সেই ট্রাস্টটা রয়েছে যে সে নিউট্রালি ব্যাপারটা বিচার করবে, যে মুখের কথাতে কোনো কিছুই হয় না। তো সেই জন্য আমাদের ব্যাপারটা হচ্ছে যখনই আমরা কিছু চ্যালেঞ্জ করছি তখন সেই জায়গাটাকে আমরা বলবো যে ডকুমেন্টসগুলো আমাদের সেরকম ভাবে দিতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্যতা হচ্ছে সত্যতা যাচাই করার জন্য কোর্ট রয়েছে। আমি ভুল করেছি ঠিক করেছি তার জন্য কোর্ট রয়েছে, কোর্ট দেখবেন এবং সেই জিনিসটা আলটিমেটলি হবে। তো সেই জন্য নট নেসেসারি যে সবসময় ছেলেদের তরফ থেকে থাকে যে হবে তা নয়, কিন্তু বোথ সাইড থেকে করা যায়। কিন্তু যেটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে মেইনটেনেন্সের ক্ষেত্রগুলোতে আমি করছি ঠিকই, কিন্তু সেক্ষেত্রে তখন আমরা একটা জিনিসই দেখি যে কোয়ান্টামটার উপর আমরা কনসিডার করি যে কোয়ান্টামটা একটা যদি মোটামুটি রিজনেবল লেভেলে রাখা যায় তাহলে হয়তো জিনিসটা তার মধ্যে থাকে। তার কারণ হচ্ছে আমরা একটা কথা বলি, আপনার ওয়াইফ এবং বাচ্চা যদি আপনার সাথে থাকে তো তখন তো আপনাকে দিতেই হবে। তো তখন তাদের বক্তব্য উনি তো আমার সাথে থাকছেন না, উনি তো চলে এসছেন। আইনটা এমন ভাবেই রয়েছে একটা মানুষের ঘরে সে কিভাবে টর্চার হচ্ছে কি হচ্ছে সেটা প্রমাণ করা যায় না। এবং মহিলাদের ক্ষেত্রে এটা কেন ফেভার, তার কারণ হচ্ছে ধরে নেওয়া হয় একটা মহিলা তার শ্বশুর বাড়িতে গিয়ে রয়েছে, তো শ্বশুর বাড়িতে তো সবাই তার কাছে আউটসাইডার, মানে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি, তার তো বাড়ির লোক কেউ নেই। তো সেক্ষেত্রে তার উপরে ইনফ্লুয়েন্স করা, সে গোটাটা ইনফ্লুয়েন্স করে বেরিয়ে আসবে, সেটা কোর্টের কাছে ওই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয় না। তার ধরে নেওয়া হয় যে সত্যি হয়তো তার উপরেই হয়েছে। এবং সবসময় যে ফিজিক্যাল টর্চারটাই দরকার হয় তা না, মেন্টাল ক্রুয়েলটি ইজ অলসো ইনক্লুডস, আর মেন্টাল ক্রুয়েলটি ইজ নেক্সট টু ইম্পসিবল টু প্রুভ। তার কারণ হচ্ছে একটা কথা, কারণ একজন যদি হাজবেন্ড তার ওয়াইফের সাথে শুধু কোনো কথা বলে না, সেটা সাংঘাতিক টর্চার। সমস্ত কিছু সে হচ্ছে সে রান্না করে আসলো, সে কিছু না বলে তার খাবারটা খেলো না, সেটাও একটা মেন্টাল ক্রুয়েলটি। এটা কেউ কোনোদিন প্রুভ করতে পারে না, বাট ইটস আ মেন্টাল ক্রুয়েলটি। আর এটা একটা আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সের একটা পার্ট। তো এই জায়গাগুলোকে প্রুফ করাটা হচ্ছে নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য এখানে প্রিজাম্পশন করে নেওয়া হয় যে হ্যাঁ ওয়াইফের কথাটাই হয়তো সত্যি। সেক্ষেত্রে সবসময় ফিজিক্যাল টর্চার হচ্ছে, সবসময় ফিজিক্যাল টর্চার হলে, এবং ফিজিক্যাল টর্চার যে আমরা বলে থাকি একটা নর্মাল স্ল্যাপ, তার জন্য কেউ ডাক্তারের কাছে যাবে না, তার জন্য কিছু হবে না। কাউকে একটু জাস্ট পুশ করে দিলাম, তার জন্য ডাক্তারের কাছে যাবে না, কিন্তু ইটস দ্য ফিজিক্যাল টর্চার, ফিজিক্যাল টর্চার। এবং এগুলো পার্ট অফ দ্য ভায়োলেন্স। তো এই জায়গাগুলো যখন মেয়েরা বলছে তখন এই জায়গাগুলো সত্যি কথা বলতে আদার সাইড না বলা ছাড়া কিছু করার থাকে না, কিছু নেই তার সেখানে। আর ইট ইজ নট পসিবল বেডরুমে সিসিটিভি লাগানো, না এটা সম্ভব নয়।